হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা কলকাতা থেকে দুবাইয়ের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। যদিও এই এক্সপিরিয়েন্স আমরা এর আগেও বহুবার করেছি, কিন্তু কোনোবার ব্লগ করা হয়নি, তাই এবার ভাবলাম এটার ওপর একটা ব্লগ করি। আজকে আমরা এয়ারপোর্ট যাচ্ছি। আমরা রেডি, আমাদের গাড়ি আসলে বেরিয়ে পড়বো। পোকো, জামাটা দেখাও, তোমার জামায় দুটো শু আছে, ওর একটা শু আর প্যান্টেও একটা শু, দেখা প্যান্টেও একটা শু আছে। ইয়ে, এখন আমরা আমাদের এই একটা ব্যাগ হয়েছে আর এইখানে একটা ব্যাগ হয়েছে, এই দুটো ব্যাগ হয়েছে। আর এটা চেকিনে চলে যাবে, আর বাকি সব ছোটোখাটো ব্যাগ হ্যান্ড লাগেছে। ইয়ে পোকো। সো কেমন হবে এই ট্রাভেলিং জার্নি, কলকাতা এয়ারপোর্ট এবং এমিরেটসের অভিজ্ঞতা? সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন। আমার বাড়ি সল্টলেকে, তো এখান থেকে এয়ারপোর্ট যেতে মোটামুটি 30 মিনিট লাগে। সি আইল্যান্ড হয়ে যে বাইপাসের ভিআইপি রোড কানেক্টার আছে, ওই ফ্লাইওভারটা নিয়ে নিলাম। না, আমি লন্ডনে পৌঁছে যাইনি, এটা লেক টাউনের বিগ বেন। তো এই বিগ বেনটা দেখে নিন, তারপর এবারে এখন সত্যিকারের বিগ বেনও দেখাবো আমার ব্লগে। দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এইখানটাতে মেট্রো কনস্ট্রাকশন হচ্ছে, জানি না কবে স্টার্ট হবে, বাট হয়ে গেলে আমাদের যাতায়াত খুবই সুবিধা হয়ে যাবে। চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো অনেক দেশের অনেক ছোট বড় শহরের এয়ারপোর্ট দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কলকাতা এয়ারপোর্ট কিন্তু আমাদের বেশ গর্ব করার মতো একটা এয়ারপোর্ট। খুব সুন্দর আর্কিটেকচার এবং নাইসলি ডেকোরেটেড। পোকোকে নিয়ে আমি এবারে একাই দুবাই ট্রাভেল করছি। তো আজকে রাতে দুবাইতে পৌঁছে একটা ফ্রেন্ডের বাড়িতে নাইট স্টে করব। কালকে আবার আমার দুবাই থেকে লন্ডনের ফ্লাইট আছে, এবং সেটাও আমি আর পোকো একাই ট্রাভেল করছি। বিম্বো লন্ডনে আগেই অফিসের কাজে পৌঁছে গেছে, ও আমাদেরকে হিথ্রো এয়ারপোর্টে নিতে আসবে। সো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কলকাতা টু দুবাইয়ের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স এবং তারপর দুবাই টু লন্ডনের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স। এবং এবারের সিরিজে আমি লন্ডনের সমস্ত জায়গা ঘুরে দেখাবো, এর সাথে থাকবে স্কটল্যান্ড এর ইডেনবরা, গ্লাসগোর মতো সুন্দর জায়গাগুলো। অবশ্যই একটাও মিস করবেন না। তো এই এয়ারপোর্টে ঢুকে এমিরেটসের কাউন্টারের কাছে এসে দেখছি প্রচণ্ড লাইন, খুবই ভিড় এমিরেটসের ইকোনমি ক্লাসের চেক ইন কাউন্টারে। তো আমাকে এমিরেটসেরই একজন সহৃদয় ব্যক্তি তার জন্য বললেন যে এমিরেটসের যে বিজনেস ক্লাস আছে চেক ইন কাউন্টার, সেখান দিয়ে আপনি চেক ইন করে নিন, যেহেতু আমার সাথে বাচ্চা আছে। তো সামটাইম পোকো ছোট বলে আমার অনেক সুবিধা হয়। এখন লাউঞ্জে খাচ্ছি, 1 ঘন্টা বসে থাকবো, তারপর প্লেনে যাবো। ছোটবেলা থেকেই যখনই আমরা কখনো ফ্লাইটে ট্রাভেল করি, ও সারাদিনটা ভীষণ এক্সাইটেড থাকে, কারণ ও ট্রাভেলিংয়ে ফ্লাইটে এয়ারপোর্টের সমস্ত প্রসেস অ্যান্ড নিয়মকানুন এগুলো দেখতে আর এনজয় করতে খুব ভালোবাসে। আমাদের সিট নাম্বার 28A অ্যান্ড 28B, উইন্ডো সিট অ্যান্ড মিডল সিট। আর আমরা বসে পড়েছি 4.5 ঘন্টার জন্য। And we are set for next 4.5 hours. So দেখা যাক ফ্লাইটটা কেমন কাটে। ওগো তো উঠেই মুভি দেখতে স্টার্ট করে দিয়েছে, মুফাসা মুভিটা ছিল, তো ওটা চালিয়ে দিলাম। এখনো ফ্লাইট ছাড়া কিছুক্ষণ দেরি আছে, তো যাই হোক এখন যদি মুভিটা দেখ অ্যাটলিস্ট 2.5 hours ওয়েতে এনগেজ থাকবে। তারপর খাবার দিয়ে দিলে খাইয়ে আর ওই অ্যাক্টিভিটি করিয়ে ওকে মোটামুটি 4 hours জন্য এনগেজ রাখা যাবে, নইলে ওকে এনগেজ না থাকলে আমার মাথা খেয়ে নেবে। গিফট এসে গেছে। এই ব্যাগটা প্রতিবারই এমিরেটসে ট্রাভেল করলে এই ধরনের ব্যাগ একটা করে পায়, আমার প্রচুর জমে গেছে। সাথে একটা কালার বুক আর একটা কালার পেন্সিল দিয়ে দেয়, যাতে করে বাচ্চারা এই সমস্ত কালার করে এনগেজ থাকে। ছোটবেলায় অনেক ব্ল্যাঙ্কেটও পেত, তো
এখন সেটা দেয় না, এখন এই কালার বুকস আর কালার পেন্সিলটা দেয়। এমিরেটস কে এই জন্যই ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন্সেস বলা হয়, কারণ ইকোনমি ক্লাসের টিকিটেও এর মধ্যে অনেক ইনহাউস এন্টারটেনমেন্ট থাকে। যেমন প্রতিটা সিটের সাথে আপনি ইন্ডিভিজুয়াল স্ক্রিন আর রিমোট কন্ট্রোল পাবেন। তাছাড়াও থাকে হচ্ছে এই পিলো আর একটা কম্বল দেওয়া থাকে, এবং দুটোই প্রপারলি র্যাপ করা থাকে, তাই জন্য কোনো আনহাইজেনিটি ইস্যু আপনার হবে না। এই যে টিভি দেওয়া হয়েছে তার সাথে থাকে একটা করে হেডফোন প্রত্যেকের জন্য। প্রত্যেকবার ফ্লাইটে উঠলেই, যে কোনো ফ্লাইটেই উঠুক না কেন, ওই যে সেফটি ইনস্ট্রাকশনে পেজটা থাকে সেটা ও মন দিয়ে পড়বে। ও তো নিজে অত ভালো পড়তে শেখেনি এখনও, তাই ওকে ওটা পড়িয়ে দিতে হবে। একবার বললে হবে না, 2-3বার ওকে সেফটি ইনস্ট্রাকশন ভালো করে বুঝিয়ে বলতে হবে। এবং যখন এয়ার হোস্টেস ওটা দেখায়ও ফ্লাইটে, সেটাও ও খুব মন দিয়ে দেখে। তো ফ্লাইটে উঠে ওর এইটাই প্রথম কাজ যে ও সেফটি ইনস্ট্রাকশনটা একদম গুলে খেয়ে নেয়। সো দেখতেই পাচ্ছেন এখানে ফ্লাইট রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। ফ্লাইটটা 4.5 ঘন্টা নেবে, এবং এটা কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে, এবং কটার সময় ওখানে পৌঁছবে দুবাইতে, ওখানকার টাইম তখন কি হবে, সব ডিটেলস দেওয়া থাকে। এবং ম্যাপ দেখা থাকে যে ফ্লাইটটা কখন কোথায় কিভাবে যাচ্ছে, সেটা আমরা এখানে ফ্লাইটের ভেতরে বসেই দেখতে পারি। ফ্লাইটটা যতদূর দেখাচ্ছে যে আহমেদাবাদের উপর দিয়ে অ্যারাবিয়ান সি হয়ে এবারে দুবাইতে ঢুকছে। বাই বাই কলকাতা, লন্ডন হিয়ার উই কাম। আমাদের আগে আরো দুটো ফ্লাইটের স্লট আছে, একটা ল্যান্ডিং করবে, একটা টেক অফ করবে, আর তারপর আমাদেরটা ছাড়বে। আমাদের ফ্লাইটটা যেহেতু 3 নম্বরে দাঁড়িয়ে ছিল, তাই আমাদের একটু টাইম লাগলো টেক অফের জন্য। এমিরেটস থেকে যে বইটা দেয় সেটা খুবই একটা ভালো বই, বাচ্চাদের বেশ ভালো অ্যাক্টিভিটি করিয়ে এনগেজ রাখা যায়। বিভিন্ন সিক অ্যান্ড ফাইন্ড, তারপর কাউন্টিং, কালারিং, এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে, বাচ্চারা খুবই মজা করে এটা করে। ফাইনালি পোকোর খাবার চলে এসছে, তাতে আছে পাস্তা। তারপর দেখতে পেলাম এখানে একটা পেস্ট্রি দিয়েছে, একটা ব্রেড দিয়েছে, জুস দিয়েছে, আর ওয়াটার বটল দিয়েছে। এখানে নাইফ অ্যান্ড ফর্ক দিয়েছে, আর তারপরে বাটার চিজ আছে, এটা একটা পেস্ট্রি, আর আর এটা মনে হচ্ছে চিকেন পাস্তা দিয়েছে। তাছাড়া এই বক্সের মধ্যে যেটা আছে সেটা দেখা যাক কি আছে এর মধ্যে। সো এর মধ্যে আছে হচ্ছে রাইস অ্যান্ড চিকেন। সো কিডস মিলটা খুবই ভালো দিয়েছে। এতবার ট্রাভেল করছি, ফর দ্য ফার্স্ট টাইম পোকো সমস্ত কিডস মিল কমপ্লিট করেছে। ইনফ্যাক্ট ব্রেড বাটারটাও খেয়ে নিয়েছে। আমারও খাবার চলে এসছে। আমার মিলটাও এসে গেছে। সো দেখা যাক আমার মিলে কি দিয়েছে। আমার মিলে যেটা দিয়েছে এটা হচ্ছে ক্যারেটস, কিউকাম্বার আর কিউনোয়া স্যালাড দিয়েছে। এটা আর একটা ডেজার্ট দিয়েছে, এটা কোনো একটা মিষ্টি মনে হচ্ছে। তো এই বক্সে কি আছে এটা, ঠিক আছে, এটা দেখার আগে এটা খুলে দেখে নিই। এটা একটা ব্রেড দিয়েছে, আর ব্রেডের সাথে কি দিয়েছে দেখা যাক। ব্রেডের সাথে দিয়েছে একটা আচার, যেটা আমি খাবো না, আর এটা বাটার দিয়েছে, আমুলের বাটার দিয়েছে, সাথে দিয়েছে যেটা চকলেট, আর এটা তো ওয়েট টিস্যু পেপার, আর এটা দিয়েছে হচ্ছে মাউথ ফ্রেশনার দিয়েছে একটা, আর দিয়েছে একটা কাজু বাদামের প্যাকেট দিয়েছে, বেক কাজু, আর দেখি বক্সে কি দিয়েছে। ওয়াও, ভালো, চিকেন অ্যান্ড রাইস। আমারও ভালোই খাবারটা হয়ে যাবে। আমার এখন খাওয়া হয়ে গেল, এবারে এয়ারোস্টেসরা নিয়ে যাক, তারপর ড্রয়িং করব। আমরা খুব বোর হয়ে পড়েছি, এখনো ম্যাপে দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টার উপর বাকি আছে। খাওয়া হয়ে গেছে, মুভি দেখা হয়ে গেছে, তাও টাইম পাস হচ্ছে না।
সো এমিরেটসে শুধু খাবারই সার্ভ করে তা না, সাথে বেভারেজও সার্ভ করে, যেমন জুসেস বা অ্যালকোহল এটাও সার্ভ করে। খাবার পরে চা কফি এগুলোও দেয়। ওদের সার্ভিস দেওয়া হয়ে গেলে লাইট অফ করে দিয়েছে, দেখুন স্কাইয়ের মতো লাগছে ওপরটা দেখতে। ফাইনালি আমরা দুবাইতে পৌঁছে গেছি। সো এমিরেটস এর এই টার্মিনালটা হচ্ছে টার্মিনাল 3, যেখানে শুধুমাত্র এমিরেটস এর ফ্লাইটই অ্যারাইভাল ডিপার্চার হয়। আর এমিরেটস এর বাচ্চাদের ক্যারিয়ারও পাওয়া যায়, আপনি স্ট্রোলারে করে বাচ্চাকে এয়ারপোর্টের মধ্যে এক্সিট অব্দি নিয়ে যেতে পারেন। খুবই ভালো ফেসিলিটি, কারণ বাচ্চাদের পক্ষে এতটা হাঁটা খুবই অসম্ভব হয়ে যায়। কারণ এমিরেটস এর ফ্লাইট যেখানে ল্যান্ড করে সেখান থেকে এক্সিট অব্দি প্রায় 20 মিনিট মতো হাঁটতে হয়। ভিতরটা দেখতেই পাচ্ছেন, খুবই নাইসলি ডেকোরেটেড একটা এয়ারপোর্ট, এবং এতটাই হাঁটা যে লিফট করে অ্যান্ড দেন তারপর একটা ট্রেন আসে, সেই ট্রেনটাই করে আমাদের এই পুরো লাগেজ বেল্ট অব্দি যেতে হয়। অলমোস্ট 20 মিনিট লাগে সবকিছু মিলিয়ে। দেখতে দেখতে আমরা লাগেজ বেল্টে এসে গেছি, এবং পুরো প্রসেসটা এতটাই স্মুথ যে আমরা আসার আগে আমাদের লাগেজও পৌঁছে গেছে। আমরা জাস্ট এলাম, ট্রলি নিলাম আর লাগেজ তুললাম, অ্যান্ড উই আর গুড টু গো। সো পুরো এয়ারপোর্টে সমস্ত কিছু এত স্মুথলি হয় যে আপনার একটুও টাইম নষ্ট হয় না। জাস্ট হাঁটতেই যা টাইম লাগে সেটাই আপনার লাগে। আমাদের রাত্রিবেলা রাত 12টার সময় অর্পিতা দিব্যেন্দু রিসিভ করতে চলে এসছে। দে আর সাচ আ লাভলি কাপল, মানে আমরা এত ভালো বন্ধু দুবাইতে পেয়ে উই আর রিয়েলি ব্লেসড। তো যাই হোক, আজকের রাতটা অর্পিতার বাড়িতেই থাকবো। আই এম ভেরি টায়ার্ড। এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এটা টেসলা সাইবার ট্রাক। দুবাই এয়ারপোর্টে দেখতে পেয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। টাটা, সাবধানে যাবে, তাড়াতাড়ি ব্লগ দেবে, খুব মজা করো, খুব মজা করো, ঘোরো ঘোরো, ঘুরে ছবি টবি পোস্ট করো। আমাদের দেখো, আমাদেরও তোমাদের সাথে ঘোরা যাবে। টাটা, থ্যাংক ইউ। চল টাটা দিব্যেন্দু। সো এবারে আমাদের লন্ডন যাওয়ার ফ্লাইটটা টার্মিনাল 1 থেকে। এটা এমিরেটস ছাড়া বাদবাকি সমস্ত যে ফ্লাইটস গুলো দুবাই হয়ে কানেক্টিং ফ্লাইট যায় সেইগুলো এখানে মেনলি ছাড়ে, বা অন্যান্য এয়ারলাইন্স এর ফ্লাইট এই টার্মিনাল 3 থেকে ছাড়ে। আমাদের লন্ডন যাওয়ার এয়ারলাইন্স হচ্ছে রয়্যাল ব্রুনের একটা 5-এর ফ্লাইট, বাট আমরা একটু এয়ারপোর্টে তাড়াতাড়ি চলে এসেছি, তাই এখনো বোর্ডিংই স্টার্ট হয়নি। 10টা 5 এখনো বাজেনি, 5 মিনিট বাদে গেট দেবে। তাই জন্য আমরা এখন জোন 3 সামনে ওয়েট করছি। সো যেহেতু আমি একা ট্রাভেল করছি বাচ্চাকে নিয়ে, তাই সমস্ত সময় ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এয়ারপোর্টটা আরো ভালোভাবে দেখাতে পারতাম, যেটা সম্ভব হচ্ছে না। লাগেজ ড্রপ করে সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে আমি আবার ব্লগিং স্টার্ট করব, যতটা সম্ভব আপনাদের দেখাবো। এই ওপরের ফ্লাইটটা হচ্ছে লন্ডন হিথ্রো ফ্লাইট, যেটা আমরা যাবো বলে ওয়েট করছি। দুবাই এয়ারপোর্ট এত কেন ভালো লাগে জানেন? এখানে কত যে কানেক্টিং ফ্লাইট অল ওভার কান্ট্রির প্রত্যেক দিন ল্যান্ড করে সেটা হিসাব করা যাবে না, কিন্তু প্রত্যেক দিন শয়ে শয়ে লোক অ্যাট এ টাইম সিকিউরিটি চেক ইন করে। পুরো সিকিউরিটি চেক ইন, ব্যাগেজ দেওয়া, ইমিগ্রেশন প্রসেসটা এতটাই স্মুথ যে হার্ডলি 5 to 10 মিনিটস আমার লাগলো কমপ্লিট করতে। আর কোথাও 1 মিনিটও দাঁড়াতে হয়নি। বাচ্চা আছে বলে ফ্যামিলি প্রায়োরিটি তো পেয়েছি, তাছাড়া কোনো জায়গায় সিকিউরিটি চেক ইনে ওই ব্যাগ থেকে সমস্ত ইলেকট্রনিক্স বার করো, এরকম ইন্ডিয়ান মতো প্রসেস এখানে না। আপনি ব্যাগের মধ্যে মোবাইল রাখুন, ল্যাপটপ রাখুন, সব দিয়ে ব্যাগটা জাস্ট স্ক্যানিং করুন। স্ক্যানার এতটাই উন্নত যে সে সবই ডিরেক্ট করে নিতে পারে। তার জন্য পুরো প্রসেসটা এত স্মুথ হয়ে গেছে যে এত লোক উইদাউট এনি ডিফিকাল্টি অ্যাট আ টাইম চেক ইন করছে, কাউকে 1 মিনিটের জন্য দাঁড়াতে হচ্ছে না। সেটা সত্যিই খুবই একটা ইমপ্রেসিভ একটা সিস্টেম বলতে পারেন। দুবাই এয়ারপোর্টটা এতটাই বড় যে এর ভেতরে এদের নিজস্ব ট্রাম সার্ভিস আছে, যেহেতু আপনাকে একটা জায়গা থেকে আরেকটা গেটে পৌঁছে দেবে, এবং সেখান থেকেও আপনাকে যে বোর্ডিং গেট আছে সেখানে হাঁটতে হবে। তো আমরা এখন ট্রামে করে আরেকটা লোকেশনে যাব। এবারে ট্রেনের এখানে আসলাম, ট্রেনের জন্য বসে আছি।
এই ট্রেন আমাদের এসে গেছে। ট্রেনে করে আমরা গেট নাম্বার D1 টু D32 জোনটাতে যাব। তো এখানে প্রসেসটা হচ্ছে, ট্রেনটা যখন এলো, ট্রেনের ওই দিক থেকে গেট খুলবে, তো ওইদিকে যারা ট্রেনে অলরেডি এসেছিল তারা নেমে যাবে, এবং তারা নেমে গেলে আবার এদিকের গেট খুলবে, তখন আমরা উঠতে পারবো। এই ট্রেনে করে আমাদের প্রায় 3 to 5 মিনিটস মতো জার্নি করে আমরা এই জায়গাটাতে এলাম, যেটাতে সমস্ত ডিপার্চারের গেটস গুলো আছে। আমাদের গেট নাম্বার এখনো দেয়নি, তবে একটা ওপেন এরিয়া দেখে বা লাউঞ্জে গিয়ে আমি হয়তো বসবো। সো এই পুরো জায়গাটাই দুবাই ডিউটি ফ্রি দুদিক দিয়ে স্টার্ট হয়ে গেছে। দুবাই ডিউটি ফ্রিতে সব ধরনের আপনি ব্র্যান্ডেড শপ আপনি পেয়ে যাবেন। যদিও আমি ডিউটি ফ্রি গিয়ে এখন সময় নষ্ট করব না, আমি লাউঞ্জে যাই, ওখানে গিয়ে একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো। সো এখন যেটা হলো, আমি পপুকে নিয়ে লাউঞ্জে গেছিলাম। আমার মাস্টার কার্ড অনুযায়ী বাচ্চাদের নর্মালি ঢুকতে দেয়। এবার এটা ডিপেন্ড করে কোনো কোনো দেশে, যেমন ইন্ডিয়াতে পপুকে 5 ইয়ার্সের বিলো বাচ্চাদের ঢুকতে দিতে হয়, তো কোনো এক্সট্রা চার্জেস লাগে না। কিন্তু দুবাইতে বললো 2 ইয়ার্সের ওপরে হলে এক্সট্রা $40 লাগবে পর্যন্ত। সো আমি $40 ইউজ করে এখন লাউঞ্জে যেতে চাইছি না। সো দেখি, এমনিও টাইম হয়ে গেছে, গেট এখনই হয়তো দিয়ে দেবে আর 5-10 মিনিটের মধ্যে। তো এখানেই এয়ারপোর্টে একটু ঘুরি, এখন আর লাউঞ্জে যাব না। এবার আমরা বসে আছি সিটে, যখন প্লেন আসবে আমরা গেট নাম্বার দেবে, তখন আমরা বোর্ডিংয়ে চলে যাব। করেই একটা সুবিধা। কলকাতা আমি ওর হাত ছাড়ি না, আর দুবাইতে এতটাই সিকিওর যে ও যা ইচ্ছা তাই করুক, তোমার কোনো চিন্তা নেই। ট্রেনে তো আমরা তো লাউঞ্জে ঢুকলাম না, সেই জন্য আমরা এখন একটু ম্যাকডি থেকে খাবার নিয়ে নিলাম, কারণ প্লেনে খেতে দেবে বাট উঠলেই দেবে না, ওরা দেবে ডিনার আর ব্রেকফাস্ট। সো কখন কি দেয় ঠিক নেই, একটু খিদে যদি পেয়ে যায় তাই ম্যাকডি থেকে খাবার নিয়ে নিলাম। আমাদের গেট দিয়ে দিয়েছে, D21 আমাদের গেট। সো এইখানে লন্ডনে হিথ্রো দেখাচ্ছে D21 যেতে গেলে আমাদের এখন এই দিকেই যেতে হবে, এদিকে দেখাচ্ছে ঘুরে। দুবাই এয়ারপোর্ট এত বড়, এত D1 থেকে D32 এত গেটস আছে। Where are you? এই যে আমরা ফাইনালি D21 এর সামনে এসে গেছি, এখনো গেট দিয়েছে, বোর্ডিং স্টার্ট হয়নি। আমরা এখন প্লেনের জন্য ওয়েট করছি, বসে আছি। দুবাই এয়ারপোর্টে এত খাটতে হয় যে আপনার হেলথে যে স্টেপস, টার্গেটেড স্টেপ থাকে এভরিডে, সেটা মানে ইজিলি কমপ্লিট হয়ে বেশি হাঁটা হয়ে যায়। কারণ মানে বুঝেই যাচ্ছেন যে একটা এয়ারপোর্টে আপনাকে কতটা হাঁটতে হয়। ফাইনালি আমাদের গেট ওপেন হয়েছে, এখন সিনিয়র সিটিজেনদের আগে ঢোকালো, আর তারপর বিজনেস ক্লাস এখন ওপেন আছে। খুব একটা বেশি লোক নেই, আমার মনে হচ্ছে ফ্লাইট ফাঁকাই, খুব একটা ভর্তি না, লোকজন বেশি নেই। ফাইনালি উই আর গোয়িং টু লন্ডন। তো আমরা রয়্যাল ব্রুনেতে বসে পড়েছি। দেখাও ফ্লাইটটা কেমন, তুমি দেখাও পোকো। আমাদের একদম লাস্ট রোতে আছে, এদিকেই ভালো সুবিধা। আমাদের কম্বল দিয়েছে আর বালিশ দিয়েছে শোয়ার জন্য, এখানে টিভি আর নর্মাল যা হয় সবই দিয়েছে। প্লেনটা ছোটোর মধ্যে খারাপ না, ভালোই আছে, ভালো এটা খুশিটা। আমি এখন একটা র্যাপ খাচ্ছি, এই র্যাপটা, আর আবার একটা আলু ভাজা। হ্যাঁ।
স্ক্রিনে বিভিন্ন ধরনের কার্টুন টার্টুন আছে, মানে ওই এমিরেটস এর মতনই, বাট অত অপশন নেই। মুভি, বিভিন্ন দেশের মুভি, মিউজিক এগুলো আছে। আর হেডফোনও দিয়ে গেল শোনার জন্য, যদিও হেডফোনের কোয়ালিটি খুব বাজে। আমাদের আজকে ফ্লাইটটা দুবাই হয়ে, এটা যাচ্ছে টার্কি হয়ে, আমস্টারডাম হয়ে চলে যাবে লন্ডন। আমি তো ভাবতেও পারছি না যে আমি ফার্স্ট টাইম এতটা জার্নি, তাও আবার পুকুর সাথে একা। তারপর পুকু ইজ আ ভেরি গুড ট্রাভেল পার্টনার, মানে 7 আওয়ার্স মিনিমাম লাগবে বলছে। তো আমাদের টিকিটে লেখা আছে 8.5 ঘন্টা। অন্ধকার হয়ে গেল, এবার আমি ঘুমাবো বিকজ আই এম ভেরি টায়ার্ড। দুবাই থেকে যখন ফ্লাইটটা টেক অফ করে এত সুন্দর লাগে, পুরো স্কাইলাইনটা, বুর্জ খালিফা, হাই রাইজ গুলো দেখা যায়, একদম স্বপ্নের নগরীর মতো দুবাইটাকে দেখতে লাগে। আমি প্রত্যেকবার এটার প্রেমে পড়ে যাই যতবারই এই ভিউটা দেখি। রয়্যাল ব্রুনে থেকেও পোকোকে গিফট দিল একটা ব্যাগ, আর কালারের করা একটা বুকস দিল, আর কালার পেন দিল। যাই হোক, আবার ওকে খানিকটা সময় এনগেজ রাখা যাবে এটা দিয়ে। ওঠার সাথে সাথে এই চিকেন টিক্কা, পিৎজা আর বেভারেজ দিয়ে গেল। যেহেতু ম্যাকডি থেকে খেয়েছি, অত খিদে নেই, এবার সোজা ঘুমিয়ে পড়বো। মরার মতো ঘুমালাম। এখন কটা বাজে? 6টা বাজে দেখাচ্ছে, যাই না কোন দেশের কোথাকার 6টা। যাই হোক, ঘুমাতে ওর নিদ্রা, ওর ব্রেকফাস্ট দিয়ে গেছে জুস, এটা আমার ব্রেকফাস্ট দিয়েছে। আমি চা নিলাম, রোস্টও দিয়েছে। এখানে সসেজ, হ্যাশ ব্রাউন আর একটা এগ অমলেট দিয়েছে, যদিও টেস্ট অতটা ভালো নয়, দেখলাম যা। দেখতে দেখতে আমরা লন্ডনে হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 4-এ পৌঁছে গেলাম। 8 আওয়ার্স এর ফ্লাইট যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। শরীরটা এত খারাপ ছিল যে অলমোস্ট 6 আওয়ার্স ঘুমিয়েই ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট করেই দেখলাম লন্ডন এয়ারপোর্ট পৌঁছে গেছি। বিম্বো বাইরে দাঁড়িয়ে আছে, অলরেডি ফোনও করে দিয়েছে। এখন আমরা ইমিগ্রেশনে যাচ্ছি। ইউকের ন্যাশনালিটিদের জন্য ইমিগ্রেশনের লাইন আলাদা, আর বাকি পাসপোর্ট হোল্ডারদের জন্য ইমিগ্রেশনের লাইন আলাদা। সো আমি এখানে দেখতে চাই যে হিথ্রো এয়ারপোর্টে কতটা হাঁটা ইমিগ্রেশনে। যদিও মনে হচ্ছে যে দুবাইয়ের মতো অত হাঁটা হবে না। যাই হোক, সামনেই আমাদের ইমিগ্রেশন, ওখানে তো ফটোশুট করা যাবে না। তো পরে বেরিয়ে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করবো কি জিজ্ঞেস করলো আমাকে। সো ইমিগ্রেশনে যেটা জিজ্ঞেস করলো সেটা হচ্ছে আমি কি জব করি, কোন অফিসে জব করি, কি রোলে জব করি, আমার কতদিন ধরে আমি ওই জবটা করি, তারপর আমি কতদিনের জন্য এসেছি, কবে আমার রিটার্ন ফ্লাইট, আমার হোটেল বুকিং ডিটেলস দেখতে চাইলো, এবং এই সমস্তই টুকটাক প্রশ্ন করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, বেশি সময় নেয়নি। বিম্বো বলেছিল যে ইমিগ্রেশনে টাইম লাগবে, ব্যাগেজ পেতে টাইম লাগবে, কিছুতেই টাইম লাগেনি। আমাদের খুবই স্মুথলি হয়ে গেছে, পুরো ফাঁকা। সো এই হচ্ছে হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 4। এখন আমরা বেরোবো। ফাইনালি আমাদের বিম্বর সাথে দেখা হয়ে গেছে, এবার আমরা হোটেলে যাব। তবে আজকের ব্লগে আমাদের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা লন্ডনে কোন হোটেলে আছি, কেমন সেখানে জায়গা, আশপাশটা ঘুরে দেখাবো। আজকের জন্য টাটা, বাই বাই।